15th August 2016 53 ইয়ার্সের মিশেল মিশকন নিজের গ্যারাজে বসে টিভি দেখছিলেন। 59 ইয়ার্সের তার স্বামী জন তাদের কুকুরটিকে নিয়ে ওয়াকে বেরিয়েছিলেন। ঠিক সেই সময় মিশেল লক্ষ্য করেন তাদের বাড়ির ড্রাইভওয়েতে একটা স্ট্রেঞ্জার দাঁড়িয়ে আছে। মিশেল সেই স্ট্রেঞ্জারটিকে কনফ্রন্ট করতে গেলে সেই স্ট্রেঞ্জারটি প্রথমে মিশেলকে মাটিতে ফেলে দেয় এবং তারপর অমানসিক আঘাত করতে থাকে। কিছুক্ষণ বাদে তার স্বামী ওয়াক থেকে ফিরে এসে যখন এই স্ট্রেঞ্জারকে দেখে তখন সে স্বভাবতই তার ওয়াইফকে বাঁচাতে সেখানে ছুটে যায় এবং জন ছুটে যাওয়ার পরে সেই স্ট্রেঞ্জার প্রথমে জনকেও মাটিতে ফেলে দেয় এবং হুকের সাহায্যে যেভাবে মাছ ধরা হয় সেইভাবে একদিক থেকে জনের গাল ফাঁকা করে সেই ফাঁকা জায়গা থেকে দাঁত দিয়ে জনের গালের মাংস এবং গিলেও নেয়। কিন্তু একটা সেন মানুষের প্রতি, একটা নর্মাল মানুষের প্রতি এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটানো কি আদেও পসিবল? এবং এই স্ট্রেঞ্জারই ছিল অস্টিন হ্যারফ। কিন্তু কেই অস্টিন হ্যারফ এবং কেনই বা এরকম একটা ভয়ঙ্কর ঘটনার পরিণতি ঘটালো সেটা জানার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সায়ন্তনী আর আপনি দেখছেন দ্য মোস্ট হরিফাইং কেস অফ অস্টিন হ্যারফ। অস্টিন হ্যারফ জন্মেছিল 21 ডিসেম্বর 1996-এ একজন ডেন্টিস্ট বাবা এবং একজন ফার্মাসিস্ট মায়ের ঘরে। তারা থাকতো ফ্লোরিডার পাম বিচ কাউন্টি এলাকায়, যেটা শুধু ফ্লোরিডারই না পুরো আমেরিকারই একটা ধনী এবং বিলাসবহুল জায়গা। এতটাই যে 2021-এর হিসাবে সেখানে প্রায় 44 জন বিলিয়নিয়ার বসবাস করত। 2010-এ অস্টিনের বয়স যখন 13 তখন তার বাবা মা হঠাৎ করে ডিভোর্স করে নেয় এবং একই ক্যালেন্ডার ইয়ারে তারা দুজনেই দুজনের জন্য একটা করে পার্টনারও খুঁজে নেয়। যদিও সেটা অস্টিন এবং অস্টিনের থেকে 1 বছরের ছোট বোন হেলির জন্য ছিল একটা খুবই বড় ধাক্কা, কিন্তু খুব তাড়াতাড়ি তারা সেটার সাথে মানিয়েও নেয়। কেন কি তাদের বাড়ি থেকে তাদের কোথাও মুভ করতে হয়নি, তারা সেই বাড়িতেই থাকতো তাদের মায়ের সাথে। তাদের বাবা যদিও তাদের বাড়ি ছেড়ে মুভ করেছিল, কিন্তু তাদের বাবা তাদের বাড়ি থেকেই খুব সামনেই একটা বাড়িতে মুভ করেছিল। এর প্রায় 1 বছর বাদে টাইম আসে অস্টিনের হাই স্কুলে ভর্তি হওয়ার। অস্টিন হাই স্কুলে ভর্তিও হয় এবং ভর্তি হওয়ার পর থেকেই তাকে সমস্ত অ্যাডভান্স ক্লাসে রাখা হয় এবং সে সবসময় প্রথম থেকেই এক্সিলেন্ট রেজাল্ট করতে শুরু করে। সে সবসময় ক্লাসের টপ স্টুডেন্টদের মধ্যেই থাকতো। শুধু পড়াশোনাতেই নয়, অস্টিনের বডি ছিল প্রায় অ্যাথলেটিকদের মতো। সে ছিল 6 ফুট লম্বা এবং তার ওয়েট ছিল প্রায় 200 পাউন্ডের মতো। সেই জন্যে সে প্রায় তার স্কুলের 4 বছরই ফুটবল খেলেছে এবং 1 বছর রেসলিংও করেছে। সফটমোর ইয়ার বিদেশে বেসিক্যালি ক্লাস 10কে ওরা সফটমোর ইয়ার বলে। কিন্তু আকার আকৃতি এবং এই ধরনের অ্যাগ্রেসিভ খেলার প্রতি ইন্টারেস্ট থাকা সত্ত্বেও অস্টিন একজন একদমই অ্যাগ্রেসিভ মানুষ ছিল না। সে মানুষকে হার্ট করার থেকে তাদের হেল্প করতে বেশি ভালোবাসতো। আর এই স্বভাবের জন্যেই অস্টিনের কোচ মাঝে মাঝে অস্টিনকে ক্রিটিসাইজ করে বলতো যে তুমি বেশি অ্যাগ্রেসিভ নও, যেটা ফুটবলের জন্য দরকার। এবং খেলার দিনগুলোতে অস্টিনের কোচ ইন্টেনশনালি অস্টিনকে রাগিয়ে দিত, এইটা ভেবে যে মাঠে গিয়ে হয়তো হিল স্ম্যাশ সাম পিপল। কিন্তু সেটা মোটেও হতো না, কারণ আগেই বলেছি অস্টিন মোটেও অ্যাগ্রেসিভ ছিল না। সে মানুষকে হার্ট করার থেকে তাদেরকে হেল্প করতে বেশি ভালোবাসতো। এই জন্যই অস্টিনের হাই স্কুলের শেষের দিকে অস্টিন প্রায় অবসেসড হয়ে গেছিল এমন একটা চিন্তা নিয়ে যে সে কি এমন ক্যারিয়ার চুজ করতে পারে যেটা তাকে বেশিরভাগ মানুষকে, সব থেকে বেশি মানুষকে হেল্প করতে সাহায্য করবে। আর এই কথাটা যখন অস্টিন তার ফ্যামিলি বা তার ফ্রেন্ডের সাথে শেয়ার করত, তখন তার মুখে ফুটে উঠত একটা আনওয়ান্টেড হাসি।
এই জন্য এবং অস্টিনের এই হাসি খুশি ব্যবহারের জন্য তার বাবা তাকে ভালোবেসে ডাকতে শুরু করে দ্য হ্যাপি বয় বলে। জাস্ট অস্টিনের গ্র্যাজুয়েশনের আগে অস্টিন তার মেলে একটা চিঠি রিসিভ করে, তাকে এইটা ইনফর্ম করার জন্য যে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সে 4 বছরের প্রিমেড প্রোগ্রামের জন্য সিলেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, অস্টিন মেডিসিন লাইন বেছে নিয়েছিল। সে ভেবেছিল ডাক্তারি করেই সে সব থেকে বেশি মানুষের হেল্প করতে পারবে, এবং এই জন্যে এই একটা রেসপেক্টেড প্রোগ্রামে অ্যাকসেপ্টেড হওয়া অস্টিন এবং অস্টিনের ফ্যামিলির জন্য ছিল খুবই একটা আনন্দের বিষয়। এই চিঠি রিসিভ করার পর অস্টিন সেই সামারে অস্টিনের ফ্যামিলি এবং তার ফ্রেন্ডদের সাথে খুব মজা করে টাইম স্পেন্ড করে, এবং তার কিছুদিন বাদে সামারের শেষের দিকে তার সব জিনিসপত্র গুছিয়ে তার ফ্যামিলি 6 ঘন্টা ড্রাইভ করে নর্থের দিকে চলে যায় তাকে নিয়ে টালাহাসি, যেটা ছিল ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাস। তার ফ্যামিলি তাকে সেখানে রাখে এবং তাকে হাগ করে, তাকে অনেক গুড উইশেস জানায়, এবং তারপরে তারা ফিরে আসে তাদের বাড়ির দিকে। বাড়িতে ফিরে আসার সময় অস্টিনের বাবা এবং মা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন যে শুধুমাত্র কলেজে থাকার জন্য না, অস্টিন ইজ অলরেডি রেডি টু বি অ্যান অ্যাডাল্ট। সে নিজের সাথে একা একা থাকার জন্য, সে কলেজে পড়ার জন্য, নিজের দায়িত্ব নেওয়ার জন্য একদম রেডি। এবং অস্টিনের কলেজের ফার্স্ট ইয়ারে এটা ঠিকও প্রুফ হচ্ছিল, কারণ অ্যাজ ইউজুয়াল সে প্রচন্ড ভালো গ্রেডস নিয়ে পাশ করতে থাকে এবং তার একটা গার্লফ্রেন্ডও হয়। তার কিছুদিন বাদে অস্টিন যদিও সেই সময় ফুটবল খেলছিল না, কিন্তু সে একটা নতুন ইন্টারেস্ট পায়। সে স্টার্ট করে বডি বিল্ডিং, এবং ওই বডি বিল্ডিংকে সারাউন্ড করে সে সোশ্যাল মিডিয়াতে একটা খুব ভালো ফলোয়িংও পেয়ে যায়, একটা ফলোয়িং লিস্টও সে তৈরি করে ফেলে। কিন্তু এই সাফল্যের আড়ালে অস্টিন ভুগছিল ভীষণ কষ্টে, শুধু সেটা সে কাউকে জানাতো না। তার একটা ডায়েরি ছিল যেখানে সে লিখেছিল তার মনে হয় সে যথেষ্ট ভালো নয়, তার সহপাঠীরা তাকে মেনে নেয় না। প্রায়শই লিখত যদি সে এতটা লাজুক না হতো, আরো বেশি আত্মবিশ্বাসী এবং মিশুকে হতে পারত, তাহলে হয়তো মানুষ তাকে গ্রহণ করত, ভালোবাসত। এই সময় থেকেই অস্টিন বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের দিকে ঝুঁকতে শুরু করে। যেটা এক ধরনের স্টিমিউলেন্ট, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের পেশেন্টদের দেওয়া হয়। এর পাশাপাশি সে বিভিন্ন হ্যালুসিনোজেন ড্রাগও ইউজ করেছিল, যেমন এবং এমনকি সে এও ট্রাই করেছিল, যেটা একদিকে স্টিমিউলেন্ট এবং অন্যদিকে হ্যালুসিনোজেন। আর এইগুলো শুধু সেই সমস্ত যেগুলোর ব্যাপারে আমরা জানি। ধারণা করা হয় যে অস্টিন আরো বিভিন্ন রকম ড্রাগ ট্রাই করেছিল। আর এইখান থেকেই শুরু হয় আজকের গল্পের অন্ধকারতম অধ্যায়। I think I'm crazy. What do I do? How do you know if you're crazy? How to deal with obsessive thoughts? Do I need to sleep? What happens if you don't sleep? অস্টিনের সার্চ হিস্ট্রি ভরে গেছিল এই ধরনের প্রশ্নতে। এটা স্পষ্ট ছিল যে হি স্টার্টেড টু কোয়েশ্চেন হিজ ওন স্যানিটি। সেই সামারে অস্টিন যখন কলেজ থেকে বাড়ি ফিরল, তার ফ্যামিলি সঙ্গে সঙ্গেই বুঝতে পারলো যে দেয়ার ইজ সামথিং রং উইথ অস্টিন। সে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে তার বেডরুম থেকে তার খাটটিকে গ্যারাজে শিফট করে দিল, ক্লেমিং যে তার বাড়ির মধ্যে নাকি ডিমন্সরা ঘুরে বেড়ায়, এবং সে সারা রাত না ঘুমিয়ে সারা বাড়ি ঘুরতে শুরু করলো। হি উড পেট্রোল দ্য হাউস অল নাইট, অ্যান্ড 2 ঘন্টা বাদে বাদে সে তার বাড়ির লোকেদের, ফ্যামিলি মেম্বারের দরজায় গিয়ে নক করতে থাকতো, এবং যখন তারা দরজা খুলতো তখন সে চিৎকার করে বলতো যে সে তাদের বাড়ির যে ডিমন আছে বা যে দৈত্য আছে তাদের থেকে তার ফ্যামিলি মেম্বারদের প্রোটেক্ট করছে। এইবার ভেবে দেখুন অস্টিনের ফ্যামিলির তখন ঠিক কি অবস্থা হয়েছিল।
তার ফ্যামিলি সঙ্গে সঙ্গেই বুঝতে পারে যে অস্টিনের মধ্যে কোনো একটা বড় সড়ো প্রবলেম চলছে, কিন্তু তারা সঙ্গে সঙ্গেই কোনো অ্যাকশন নেননি। তারা প্রথমে তাদের ঘরের দরজাগুলো লক করতে শুরু করে, তাকে রাত্রিবেলা ওই পেট্রোল নেওয়ার সময় অস্টিন যাতে তাদের ঘরের মধ্যে ঢুকে না আসতে পারে। সামার যতই এগোতে থাকলো, অস্টিনের বিহেভিয়ার আরো বেশি দিন দিন উইয়ার্ড এবং আনহিঞ্জড হতে থাকলো। কোনো যুক্তি নেই, কোনো ব্যাখ্যা নেই। শেষমেশ তার ফ্যামিলি ধরেই নিল যে এইসব নিশ্চয়ই নেশার কারণে হচ্ছে। এবং অদ্ভুত ব্যাপার হলো, তারা যখন অস্টিনকে এই নিয়ে প্রশ্ন করলো, অস্টিন খোলাখুলিভাবে স্বীকার করলো যে সে নানান রকমের ড্রাগস নিচ্ছে, সাইকোডেলিক, স্টিমিউল্যান্ট, যা নাম করা যায় সব ধরনের। তাই তার পরিবার ডিসাইড করলো যে এখন একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে অস্টিনকে আগের মতো আবার এইসব মাদকের থেকে দূরে নিয়ে যেতে হবে, তাকে আবার পরিষ্কার করে তুলতে হবে। সেই সামারের শেষের দিকে অস্টিন হঠাৎ দাবি করলো যে সে নাকি আর কোনো রকমের ড্রাগস নিচ্ছে না, কিন্তু তার বিহেভিয়ার আগের মতোই, বরঞ্চ আগের থেকে আরো বেশি অদ্ভুত এবং উইয়ার্ড হতে শুরু করলো। তাই শেষ অবধি তার ফ্যামিলি ডিসাইড করলো যে তারা একটি আইনের সাহায্য নেবে, দ্য বেকার অ্যাক্ট। এবার আপনাদের বলি দ্য বেকার অ্যাক্টটা কি। ফ্লোরিডায় এই আইনের মতে যদি মনে হয় কোনো ব্যক্তি মারাত্মক মানসিক সমস্যায় ভুগছে, তবে তার পরিবার তাকে 72 আওয়ার্সের জন্য আটকে রাখতে পারে। এই সময় বিশেষজ্ঞরা তার মানসিক অবস্থা যাচাই করে এবং চিকিৎসার একটি পরিকল্পনা দেয়, যেটা পরিবারের সহায়তায় কার্যকর করা হয়। কিন্তু তারা কিছু করার আগেই ঘটে গেল ভয়ানক কিছু। 15 অগস্ট সকালে অস্টিনের এক ক্লোজ ফ্রেন্ড, যাকে প্রবাবলি অস্টিন সেকেন্ড গ্রেড থেকে চেনে, সে বলে অস্টিন নাকি তাকে ফোন না করে বা আগে থেকে কোনো খবর না দিয়ে হঠাৎ করে তার বাড়ি চলে যায়। এবং সে যখন দরজা খুলে জিজ্ঞেস করে যে অস্টিনের কি চাই, তখন অস্টিন তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, হোয়াট ইয়ার ওয়াজ আই বর্ন? কোন সালে আমি জন্মেছি? তার বন্ধু খুব উইয়ার্ড ফিল করে যে এটা কি ধরনের প্রশ্ন। এনিওয়ে তার বন্ধু বলে যে 1996। এইটা শোনার পর অস্টিন কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেয় না, কোনো রিয়াকশন না দিয়েই সে পেছনে ঘুরে দাঁড়ায় এবং হাঁটতে শুরু করে। তার বন্ধু সেখানে দাঁড়িয়ে ভাবছে যে অস্টিন কি এখনো ড্রাগস নিয়ে আছে, নাকি ও নেশাগ্রস্ত, নাকি ও ড্রাঙ্ক, কি হয়েছে ওর। যাই হোক, কিছুক্ষণ বাদে সে নিজের রুমে ফিরে যায়। কিন্তু রুমে ফিরে যাওয়ার পরেও তার অস্বস্তি একটুও কমে না। সে ভাবতে থাকে যে অস্টিন কি আদেও ঠিক আছে, আমার কি কিছু করা উচিত, নাকি এভাবে বসে থাকা উচিত। 2 মিনিট যায়, 3 মিনিট যায়, তারপর সে ডিসাইড করে যে এভাবে বসে থাকলে হবে না। সে অস্টিনকে ফোন করে। ফোনের মধ্যে তাদের কি কথা হয়েছিল সেটা অতটা পরিষ্কার নয়, কিন্তু জানা যায় যে সে অস্টিনকে কোনো রকম ভাবে কনভিন্স করে তার বাড়িতে আসার জন্য, এবং অস্টিন তাতে রাজিও হয়ে যায়। কিছুক্ষণ বাদে অস্টিন সেই ফ্রেন্ডের বাড়িতে আসে এবং তারা দুজনে মিলে তাদের বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। সেই শহরে আরো তাদের কিছু বন্ধুরা ছিল, তারা একসাথে দেখা করে। ইভেন সেই গ্রুপের মধ্যে অস্টিনের বোনও ছিল। তারা সবাই একসাথে মিট করে এবং তারা ডিসাইড করে যে তারা বিচে যাবে। বিচে যাওয়ার রাস্তায় হঠাৎ করে অস্টিন বলে যে তোমরা এগাও, আমার বাড়িতে কিছু কাজ আছে, আমি সেটা সেরে আসছি। সেই সময় অস্টিনকে দেখে অস্টিনের যে ফ্রেন্ডরা ছিল তারা ভাবছিল যে এখন হি ইজ প্রিটি নর্মাল, এখনো একদমই নর্মাল। তো তার ফ্রেন্ডরা বলে যে ঠিক আছে, ফাইন, তাহলে বিচেই দেখা হবে। এর কিছুক্ষণ বাদে অস্টিন বাড়ি থেকে কাজ সেরে বিচে পৌঁছায়। বিচে পৌঁছানোর পর অস্টিনের থেকে অস্টিনের ড্রেসের দিকেই সবার নজর যায়। ওই গরমে বিচের মধ্যে অস্টিন পরে আছে একটা লম্বা মোটা ফুটবল জার্সি, আর তার সাথে ঘাম ধরা একটা সোয়েট প্যান্ট, আর দু হাতে দুটো ঘড়ি
এবং চোখে একটা সানগ্লাস। তার বন্ধুরা তাকে দেখেই হাসি মজা করতে শুরু করে, যে তুমি কি পরে এসছো, বিচে বিচে কেউ এরকম জামা কাপড় পরে? এইটা শোনার পর সবাই হাসলেও অস্টিন কিন্তু হাসে না। অস্টিন প্রথমে চুপচাপ থাকলেও পরে ফেটে যায় এবং তার বন্ধুকে বলে, ইফ কল মি আই এম ক্রেজি, আই ইউ। এইটা শোনার পর অস্টিনের যত ফ্রেন্ডরা ছিল তারা সবাই হঠাৎ করে সিরিয়াস হয়ে যায় এবং অস্টিনকে বলে যে কাম ডাউন, আমরা জাস্ট মজা করছি, তুমি এত সিরিয়াস কেন হয়ে যাচ্ছ? কিন্তু অস্টিনের মুখে চাপা উত্তেজনা স্পষ্ট। সেই সময় অস্টিনের বোন এগিয়ে আসে এবং সেও অস্টিনকে বোঝায় যে ওরা তো মজা করছে, তুমি শান্ত হও, কাম ইয়োরসেলফ ডাউন। কথা বলতে বলতে হঠাৎ অস্টিনের ভঙ্গি আবার পাল্টে গেল, সে যেন নর্মাল হয়ে গেল। সে হঠাৎ করে তার বোনের দিকে তাকিয়ে অবিশ্বাস্য কিছু বলল। সে তার বোনকে বলল, তুমি কি জানো আমি আধা ঘোড়া আর আমি ইমমর্টাল। তার বোন এটা শুনে স্তব্ধ হয়ে গেল। কি বলছিস তুই? তুই কি জানিস তোর মধ্যে কোনো প্রবলেম চলছে? আমার মনে হয় এটা এখন টাইম যে আমরা এটা সিরিয়াসলি নিই, আর আমার মনে হয় তোর কোনো থেরাপিস্ট বা সাইকোলজিস্টকে দেখানো উচিত। আর অদ্ভুত ব্যাপার হলো অস্টিন এবারে খুব নর্মাল রিয়াক্ট করলো এবং সে তার বোনকে বলল যে হ্যাঁ, আমারও মনে হয় আমার মধ্যে কোনো প্রবলেম আছে, আমার মনে হয় আমার ডাক্তার দেখানো উচিত। তার কিছুক্ষণ বাদে এইসব কথা বলতে বলতে আবহাওয়া আবার নর্মাল হয়ে গেল। সবাই বিচের মধ্যে 1-2 ঘন্টা আরো কাটানোর পর অস্টিনের বোন, অস্টিন এবং অস্টিনের সেই চাইল্ডহুড ফ্রেন্ড যাকে সে প্রবাবলি জিজ্ঞেস করেছিল আমি কোল ঝালে জন্মেছি, তারা তিনজন বিচ থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলো। তাদের ডেস্টিনেশন ছিল ডাফিস, শহরের একটা নামকরা রেস্টুরেন্ট। সেখানে অস্টিনের বাবার গার্লফ্রেন্ডের সাথে এদের তিনজনের দেখা করার কথা ছিল। যখন তারা ডাফিস রেস্টুরেন্টের দিকে এগোচ্ছিল, তারা ডান দিকের যে ফুটপাথ ছিল সেই ফুটপাথ দিয়ে এগোচ্ছিল, এদিকে অস্টিনের বোন, তার পাশে অস্টিন। যখন তারা ডাফিসের দিকে এগোচ্ছিল হঠাৎ করে অস্টিনের বোনের দিকে ঘুরে তাকালো এবং বলল যে আমাকে আমার অমরত্বটা প্রমাণ করতে হবে, আই হ্যাভ টু প্রুভ দ্যাট আই এম ইমমর্টাল। এইটা বলেই সে কিছুর জন্য অপেক্ষা না করে হঠাৎ করে রাস্তার দিকে, ফুটপাথ থেকে নেমে সে রাস্তার দিকে হাঁটতে শুরু করলো যেখান থেকে উল্টো দিক থেকে গাড়ি আসছে। এরম ভাবে সে হাঁটতে শুরু করলো যেন সে কোনো গাড়িকে তাকে হিট করতে দেবে, এটা প্রুফ করার জন্য যে সে ইমমর্টাল। তার বোন সঙ্গে সঙ্গে এটা দেখেই তাকে গ্র্যাব করে নিয়ে এলো ফুটপাতে এবং তাকে রাইটে দিয়ে সে লেফটে হাঁটতে শুরু করলো, তাকে অস্টিন আবার তাকে ক্রস করে রাস্তার মধ্যে আবার ঝাঁপনা দিতে পারে। তারপর তাকে প্রায় এক রকমের ঠেলে ঠেলেই ডাফিস রেস্টুরেন্টের মেন গেট দিয়ে, যখন মেন গেট দিয়ে তারা আবার ঢুকে গেল রেস্টুরেন্টের মধ্যে, তখন আবার অস্টিন হি স্টার্টেড টু অ্যাক্ট টোটালি নর্মাল, যেন কিছুই হয়নি। সময়টা তখন প্রায় সন্ধে 7:45। রেস্টুরেন্টে ঢুকতেই রেস্টুরেন্টের ওয়েটাররা তাদের নিয়ে গেল পিছন দিকের একটা বুথে এবং সেখানেই তাদের বসার ব্যবস্থা হলো এবং বাকি যে ঘটনাগুলো রেকর্ড হয়েছে সেটা এই রেস্টুরেন্টেরই সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। বসে মাত্র 3 মিনিট হলো অস্টিন উঠে দাঁড়ালো, হাঁটতে শুরু করলো, এমন ভান করলো যেন সে ওয়াশরুমের দিকে যাচ্ছে, কিন্তু সে ওয়াশরুমে গেল না। মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল, ঘুরে দাঁড়ালো এবং হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টের মেন গেটের দিকে গেল এবং মেন গেট থেকে সে বেরিয়ে গেল। এইবার তার ফ্যামিলি এটা নোটিস করেছে কিনা বা অন্য কেউ এটা আদৌ খেয়াল করেছে কিনা সেটা ঠিক বলা যায় না, কিন্তু অদ্ভুত করার মতো বিষয়টা হলো তার 1 মিনিট বাদে সে আবার ফিরে এলো নর্মাল, যেন কিছুই হয়নি। হেঁটে গিয়ে সেই বাবা, গার্লফ্রেন্ড আর ওর ফ্রেন্ডরা যেখানে বসেছিল সেখানে গিয়ে চুপচাপ বসে পড়লো। রেস্টুরেন্টে বসার পর 10 মিনিটও হয়নি অস্টিন আবার উঠে দাঁড়ালো। এইবার এসে কোনো ভান বা এরম দেখানোর চেষ্টা করলো না যে সে ওয়াশরুমে যাচ্ছে। সে ডাইরেক্ট উঠে দাঁড়ালো, সোজা রেস্টুরেন্টের মূল দরজা দিয়ে বেরিয়ে গেল বাইরের দিকে এবং ভ্যানিশ হয়ে গেল। এরপর একটু দূরে, ডাফিস থেকে একটু দূরে, অস্টিনের মা নিজের মতো নিজে টাইম স্পেন্ড করছিলেন।
হঠাৎ করে তার মনে হলো তার ঘরে কেউ একটা ঢুকেছে। সে দৌড়ে নিচে নেমে দেখলো তার নিজের ছেলে অস্টিন কিচেনে দাঁড়িয়ে ভেজিটেবল অয়েল খাচ্ছে, আর তার সামনের কাউন্টারে ছড়িয়ে আছে পার্মেজান চিজ। মোস্ট প্রবাবলি সে সেটাও খাচ্ছিল। অস্টিনের মা ভয়ে এবং বিস্ময়ে ছুটে গিয়ে ভেজিটেবল অয়েলের তেলের বোতলটা তার হাত থেকে কেড়ে নিল আর চিৎকার করে বললেন, থামো, এসব করো না। আর অদ্ভুতভাবে অস্টিন সেটা শুনল। সে তারপর নিজে চলে গেল নিজের রুমে, কজ তার জামা কাপড়ের মধ্যে অবভিয়াসলি তেল লেগেছিল, তো তাকে সেটা চেঞ্জ করতে হতো। সে নিজের রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিল। এরপর কিছুক্ষণ বাদে তার মা তাকে নিয়ে ডাফিস রেস্টুরেন্টে নিজে গিয়ে ড্রপ করে দিলেন এবং দেখলেন যে সে ভেতরে ঢুকছে। তাকে ভেতরে ঢুকতে দেখে সে আবার গাড়ি ঘুরিয়ে চলে গেলেন। এই প্রায় আধা ঘন্টা বাদে অসিন নতুন টুপি, নতুন শার্ট পরে ঢুকলো সে রেস্টুরেন্টের মধ্যে এবং পেছনের দিকে গিয়ে যেখানে ওর বাবার গার্লফ্রেন্ড এবং তার ফ্রেন্ডরা বসেছিল সেখানে গিয়ে চুপচাপ বসে পড়লো, যেন মাঝখানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিছু ঘটেইনি। প্রথমে টেবিলে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। তার কিছুক্ষণ বাদে অস্টিনের বাবা, যে তার ছেলেকে খুবই ভালোবাসতেন, তিনি ক্লান্তি ভরানো গলায় বললেন, হোয়াট ইজ রং উইথ ইউ? কি হয়েছে তোমার? অস্টিনের বাবার কথা শেষ হতে না হতেই অস্টিন উঠে দাঁড়ালো এবং তার বাবাকে তার চেয়ারের সাথে, যে চেয়ারে তিনি বসেছিলেন সেই চেয়ারের সাথে তাকে ঠেসে দিলেন, কোনো রকম কোনো সতর্কতা ছাড়াই। তখন আশেপাশে যারা ছিল তারা অবভিয়াসলি অস্টিনকে বললো ছেড়ে দিতে এবং কিছুক্ষণ বাদে অস্টিন নিজে থেকেই তার বাবাকে ছেড়ে দিল এবং তারপর তৃতীয়বারের জন্য রেস্টুরেন্ট ছেড়ে বেরিয়ে গেল। এবার অস্টিনের যে ক্লোজ ফ্রেন্ড ছিল তাদের সাথে সেই ডিনার পার্টিতে, সেও অস্টিনের প্রায় পেছনই ছুটে গেছিল, কিন্তু সে অস্টিনের থেকে প্রায় 30 সেকেন্ড লেট ছিল। বাই দ্য টাইম সে পৌঁছেছে তার মধ্যে অস্টিন ভ্যানিশ হয়ে গেছে। তার কিছু করার ছিল না, সে ভেতরে এসে সবাইকে জানালো যে সে জানে না অস্টিন কোথায় গেছে। ফলে তখন তার বাবার যে গার্লফ্রেন্ড ছিল সে জানতো যে অস্টিন কি করবে নিজেও জানে না, সে নিজের জন্যও খাতরা হতে পারে, নিজেরও কোনো হার্ম করতে পারে বা অন্য যে কাউকে সে এখন হার্ম করতে পারে, বিকজ সে এখন নিজের সেন্সে নেই। ফলে সে পুলিশকে ফোন করলো এবং পুলিশকে ফোন করে অস্টিন মিসিং রিপোর্ট লেখালো থানাতে, কজ তার তখন মনে হয়েছিল যে এটাই সব থেকে বেশি বেটার সলিউশন এখনের জন্য, পুলিশের হাতে সবকিছু তুলে দেওয়া। আর ঠিক সেই সময় রেস্টুরেন্ট থেকে প্রায় 4 মাইল দূরে 53 বছরের মিশেল মিশকেন তার গ্যারাজে বসে টিভি দেখছিলেন। ইউজুয়ালি তার স্বামী জন 59 ইয়ার্স ওল্ডের, তিনিও তার সাথে একসাথে বসে টিভি দেখতেন, কিন্তু সেই দিনকে জন তাদের কুকুরটিকে নিয়ে ওয়াকে বেরিয়েছিলেন। ফলে ফর দ্য টাইম বিং মিশেল সেখানে একাই বসে টিভি দেখছিলেন। জন এবং মিশেল এই দুই দম্পতির সংসার ছিল প্রায় 20 বছরের এবং আগের বিয়ে থেকে তাদের 3টি সন্তানও ছিল এবং তারা দুজন ছিলেন প্রেমে পূর্ণ একটি জুটি। ওই গ্যারাজটি ছিল তাদের সব থেকে প্রিয় জায়গা তাদের এন্টায়ার বাড়ির মধ্যে। ওই গ্যারাজটাকে তারা একদম লিভিং রুমের মতো ইউজ করতেন, আর সেই গ্যারাজের দরজা থাকতো সব সময় খোলা, যাতে নেইবাররা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের হাত নাড়িয়ে ডাকা যায়, তাদের সাথে বসে একটু আড্ডা দেওয়া যায়, ড্রিঙ্ক করা যায় একসাথে। আশেপাশে সবাই জানতো এই কাপল ছিল প্রাণবন্ত, হাসি খুশি এবং সবার ফেভারেট। সন্তানদের মতে রিসেন্টলি তারা দুজনেই রিটায়ার করেছিলেন। জন তার ল্যান্ডস্কেপিং কোম্পানি থেকে, যেটা তিনি নিজেই ওন করতেন, যেটা তার নিজেরই ছিল, এবং মিশেল তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারির চাকরি থেকে। অবসর জীবন নিয়ে তারা দুজনেই ভীষণ উৎসাহী ছিলেন। বন্ধুদের সাথে টাইম কাটানো, বোট নিয়ে মাছ ধরতে যাওয়া, কুকুরটির সাথে টাইম স্পেন্ড করা এবং সব থেকে বেশি গ্যারাজে বসে টাইম স্পেন্ড করা। গ্যারাজে ঠিক উল্টো দিকেই থাকতেন জেফ ফিশার নামে একজন মধ্যবয়সী প্রতিবেশী, এবং জন এবং মিশেলের সাথে সেই প্রতিবেশী সম্পর্ক ছিল খুবই ক্লোজ। জন আর মিশেল যখন বাইরে যেত তখন সেই জেফ ফিশার তাদের কুকুরটির দেখাশোনা করত
এবং মাঝে মাঝে তাদের গ্যারাজে এসে একসাথে আড্ডা দিত এবং ড্রিঙ্ক করত। কিন্তু সেই রাতটা ছিল ভিন্ন। জেফ সেদিনকে তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছিলেন। বিছানায় শুয়ে ঠিক ঘুমের প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় তার কানে এলো এক অদ্ভুত শব্দ, যা প্রবাবলি রাস্তার ওই পার থেকে আসছিল, জন আর মিশেলের বাড়ির দিক থেকে। সে বিছানা থেকে উঠে শোনার চেষ্টা করলো কান পেতে যে কোথা থেকে সাউন্ডটা আসছে বা কি সাউন্ড আসছে। এবং সেই সময় রাতের নীরবতা চিরে সে শুনতে পেল এক ভয়ঙ্কর আর্তনাদ, এক নারীর আতঙ্কে ভরা চিৎকার। আর সেই শব্দটা আসছে জন এবং মিশেলের বাড়ির দিক থেকে। চিৎকার শোনার সঙ্গে সঙ্গেই জেফ বিছানা থেকে লাফিয়ে উঠল, দৌড়ে নিচে নেমে এলো, সামনের দরজা খুলে বেরিয়ে গেল রাস্তায়। এবং তার সামনের চোখের সামনে সে যেটা দেখছে সেটা দেখে সে স্থির হয়ে দাঁড়িয়ে গেল সেখানেই। সামনের ড্রাইভওয়েতে দাঁড়িয়ে আছে একজন অচেনা অজানা তরুণ, এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিশেলের গাড়ির মধ্যে সজোরে আঘাত করছে এবং তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে গ্যারাজের দিকে। আর ঠিক সেই ড্রাইভারের সামনেই দাঁড়িয়ে আছেন মিশেল। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট এবং সে সরাসরি তাকিয়ে আছে সেই যুবকের দিকে। এবং এই অচেনা অজানা ছেলে আর কেউ না, ইনিই ছিলেন অস্টিন হ্যারল্ড। কিন্তু জেফের তখনও কোনো আইডিয়া ছিল না যে ছেলে কে বা এখানে কি করছে। সে শুধু এইটুকুনি জানতো যে মিশেলই সেই মহিলা যে কিছুক্ষণ আগে চিৎকার করেছে, আর এখন তিনি আতঙ্কে জমে দাঁড়িয়ে আছেন। এক মুহূর্ত না ভেবে জেফের মধ্যে প্রবল প্রবৃত্তি কাজ করলো এবং জেফ ঠিক করলো যে যাই করতে হোক, যদি এই তরুণ যুবককে তাকে ফেসও করতে হয় সে সেটাও করবে, কিন্তু সে মিশেলকে এই যুবকের থেকে দূরে রাখবে, মিশেলকে সেফ রাখার চেষ্টা করবে। জেফ প্রাণপণে দৌড়াতে লাগলো। রাস্তা পেরিয়ে সে মিশেলের কাছে পৌঁছাতে চাইছে, কিন্তু রাস্তা পেরোনোর আগেই তার চোখে ধরা দিল এক ভয়ঙ্কর দৃশ্য। অস্টিন মিশেলকে মাটিতে ফেলে দিয়েছে, তার উপর চড়ে বসে তার মুখের উপর অমানসিক আঘাত করছে। জেফ আর দেরি করলো না, সোজা ড্রাইভওয়ে থেকে দৌড় দিল। ঠিক দুটো গাড়ির মাঝখান থেকে এগোতেই অস্টিন আচমকা মিশেলের ওপর থেকে লাফিয়ে উঠে দাঁড়িয়ে জেফের দিকে তাকিয়ে বলল, ইউ ডোন্ট ওয়ান্ট আ পার্ট অফ দিস। কিন্তু জেফও ছিল বলিষ্ঠ একজন মানুষ, আর মিশেলকে এরম ভাবে আঘাত করতে, মানে মিশেলকে দেখছে যে একজন স্ট্রেঞ্জার মিশেলকে আঘাত করছে, তার পক্ষে সম্ভবও ছিল না এটা দেখে চুপ করে বসে থাকা। সে জানতো সে যদি কিছু না করে তাহলে মিশেলকে শেষ করে ফেলবে। জেফ সরাসরি ঝাঁপ মারলো অস্টিনের দিকে, কিন্তু অস্টিনও বিদ্যুৎ গতিতে একটা ঘুষি চালালো, আর সেই ঘুষি গিয়ে লাগলো জেফের মুখের পাশে। তবে জেফ পড়ে গেল না, দাঁতে দাঁত চেপে সেই আঘাত সামলালো এবং তারপর দুই হাত দিয়ে অস্টিনের কলার ধরে তাকে আছাড় মারলো কংক্রিটের উপরে। অস্টিন মুখ থুবড়ে সোজা পড়ল মাটির ওপর। জেফ এক মুহূর্তের জন্য ভাবলো যে এ আর উঠবে না, এর পক্ষে আর ওঠা পসিবল না। কিন্তু তার পর মুহূর্তেই অস্টিন আবার উঠে দাঁড়ালো। কিন্তু এর মাঝেই জেফ হঠাৎ টের পেল তার মুখ, মাথা, গলা এবং ঘাড়ের পিছনে তীব্র যন্ত্রণায় জ্বলে যাচ্ছে। সে নিচের দিকে তাকিয়ে দেখলো ভেসে যাচ্ছে তার হাত এবং শরীরের প্রায় প্রত্যেকটা অংশ। অল্প কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হলো আসল সত্য। অস্টিনের হাতে ছিল একটি। অস্টিন যখন জেফকে ঘুষি মেরেছিল তখন একসঙ্গে 5টি জায়গা ফুটো করে দিয়েছিল। জেফ এখন বুঝতে পারলো তার জীবন ঝুলছে একটা সুতোর উপর, এবং সে এটাও ডাউট করলো যে হয়তো তার জাগুলার ভেন কেটে গেছে, রক্ত ঝরছে। এবং সেই সময় অস্টিন আবার সামনে উঠে দাঁড়ালো, হাতে তার একেবারে জেফের দিকে এগিয়ে আসতে শুরু করলো
এই অবস্থায় জেফ ডিসাইড করলো মিশেলকে বাঁচানোর একমাত্র একটাই উপায় আছে, তাকে পালাতে হবে, পুলিশের সাহায্য নিতে হবে। সে দৌড়ে ঢুকে গেল মিশেলের বাড়ির ভেতর, ইচ্ছা করে অস্টিনকে নিজের দিকে লোর করার চেষ্টা করছে তাকে সে মিশেল থেকে দূরে থাকে। দরজার মধ্যে ধাক্কা মারতে শুরু করলো এবং সেই বাড়ির ভেতর থেকে পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে একটা পুরো রাউন্ড ঘুরে সে নিজের বাড়ির মধ্যে ঢুকে সে পিছন দিকেও তাকায়নি। তার মনে হচ্ছিল যে অস্টিন হয়তো তার পিছনেই ধাওয়া করছে, ফলে সে পিছন দিকেও তাকায়নি। সে প্রাণপণে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে ডাইরেক্টলি ফোন করে 911 কে। A medical young man beating up a woman across the street. Are either of them injured? Can you tell from where you are? Yes, there's a girl laying on the ground. He beat her up. I ran over there. I'm bleeding profusely here at the moment. Okay. I don't know what happened. Can you tell if she's conscious? No, it does not appear so, no. I've been stabbed in the back. I'm bleeding pretty bad. কল করার পরে জেফের প্রায় প্রত্যেকটি অংশই ভেঙে পড়ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য প্রায় অচেতন হওয়ার মতো অবস্থা। কিন্তু তখনও তার মাথায় একটা কথাই ঘুরছে, হয়তো অস্টিন এখন একে ছেড়ে, মিশেলকে ছেড়ে পালিয়ে গেছে, হয়তো জেফ ইতিমধ্যে কুকুরটাকে নিয়ে ফিরে এসছে এবং মিশেলকে বাঁচাচ্ছে। কিন্তু বাস্তব ছিল অনেক বেশি ভয়ঙ্কর। বাড়ির ভেতর থেকে শুয়ে জেফ শুনতে পাচ্ছিল রাস্তার ওই পার থেকে আসছে হিংস্র জন্তুর মতো চিৎকার এবং গর্জন, যেটা অবভিয়াসলি অস্টিন করছে, এবং একটা রক্তহীন করা চিৎকার, যেটা একটা নারীর না একটা পুরুষের না দুটো নারীর না দুটো পুরুষের, সেটা জেফের পক্ষে বোঝা পসিবল ছিল না। আর ঠিক তখনই ঘটনাস্থলে পৌঁছে গেল পুলিশ। এরপরের কাহিনী এসছে ঘটনাস্থলে পৌঁছানো দ্বিতীয় পুলিশ অফিসারের বয়ানে, যাকে আমরা বলবো ড্যানি। আর ড্যানির আগে একটা পুলিশ অফিসার ওখানে পৌঁছেছিলেন, যিনি ছিলেন মহিলা, তাকে আমরা বলবো ক্রিস্টি। ড্যান দ্রুত গতিতে গাড়ি চালিয়ে এসছে। তার গাড়িটা সে পার্ক করেছে ক্রিস্টির গাড়ির ঠিক পিছনে, যা দাঁড়িয়েছিল জন আর মিশেলের বাড়ির ঠিক সামনে। ক্রিস্টি ইতিমধ্যেই দৌড়ে ঢুকে গেছে ড্রাইভের মধ্যে, তার হাতে ছিল গান, টার্গেট করার জন্য একদম প্রস্তুত। ড্যানিও তাড়াতাড়ি তার গাড়ি থেকে বেরিয়ে আসে, তারও হাতে বন্দুক, এবং সে দৌড়ে যায় ড্রাইভের দিকে। কিন্তু ড্যানি ওখান থেকে কিছু বুঝতে পারছে না, কারণ সামনে মিশেলের বাড়ির সামনে দুটো ড্রাইভওয়েতে গাড়ি দাঁড়িয়েছিল, ফলে উপরে কি হচ্ছে সেটা ড্যানির পক্ষে নিচ থেকে দেখা সম্ভব ছিল না। সে গাড়ি দুটোকে ক্রস করে এগিয়ে যায় দেখার জন্য যে কি হচ্ছে, কিন্তু সেই মুহূর্তে সে এটুকুনি বুঝতে পারে যে এখানে কেউ আছে যাকে ক্রিস্টি এঙ্গেজ করার চেষ্টা করছে। ঠিক সেই সময় ড্যানির চোখে পড়ে ড্রাইভওয়ে থেকে বেয়ে আসছে 6 ফুট একটা লম্বা ধারা। পুরো রাস্তা তখন ওই রঙে লাল হয়ে গেছিল। ড্যানি এবার বাম দিকের গাড়ি থেকে ঘুরে দৌড়ে যায় ক্রিস্টির সামনে, ড্রাইভওয়ে ঠিক উপরের দিকে, দেখার জন্য যে ড্রাইভওয়েতে আদেও কি হচ্ছে। সামনে দেখতে পায় ক্রিস্টি দাঁড়িয়ে আছে, বন্দুক তাক করা ড্রাইভের শীর্ষে, গাড়ির ঠিক সামনে মাটির দিকে। ড্যানও দ্রুত এগিয়ে আসে ক্রিস্টির দিকে এবং দেখতে পায় বন্দুকের সামনে কি আছে। সামনে শুয়ে আছে এক ব্যক্তি, যার চোখ অদ্ভুতভাবে খোলা এবং শরীর অস্বাভাবিকভাবে শক্ত হয়ে আছে। সে তাকিয়ে আছে সরাসরি ক্রিস্টি এবং ড্যানির দিকে, ঠোঁট কাঁপছে এবং একটা কথাই সে ফিসফিস করে বলছে, প্লিজ হেল্প মি। ড্যানি নিচের দিকে তাকাতেই বুঝতে পারলেন মাটিতে যিনি পড়ে আছেন তিনি হচ্ছেন জন স্টিফেন্স, এবং তার বুকের উপর যিনি বসে আছেন তিনি হলেন অস্টিন হ্যারফ। অস্টিন পাশ ঘেঁষে শুয়ে আছে এবং বাম হাত দিয়ে জনের গলা শক্ত করে চেপে রেখেছে, যাতে সে মুভ না করতে পারে, আর ডান হাত দিয়ে সে কিছু একটা করছে জনের মুখে। ড্যানি প্রথমে ঠিক বুঝতে পারেনি যে সে কি করছে। সে শুধু এটুকুনি জানতো যে ইনি একজন আক্রমণকারী,
যার থেকে আমাকে ভিকটিমকে দূরে সরাতেই হবে। সমস্যা হলো ক্রিস্টেন গুলি চালাতে পারছে না, কারণ অস্টিন শুয়ে আছে, এরম অস্টিন শুয়ে আছে জনের উপরে। ফলে ক্রিস্টেন যদি গুলি চালায়, অস্টিনকে ভেদ করে সেই গুলিটা জনের গায়ে লেগে জনকেও মেরে ফেলতে পারে। ফলে ক্রিস্টেনের পক্ষে গুলি চালানো পসিবল ছিল না। তখন ড্যানি চিৎকার করে বলে, ওয়েট, আমি টেজার নিয়ে আসছি। সে দ্রুত ক্রিস্টেনের বাম পাশে সরে যায়, তাকে অস্টিনের পিছনটা সে স্পষ্টভাবে দেখতে পারে। টেজার বার করে যখন সে শক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সে দেখতে পায় অস্টিন আসলে জনের সাথে করছেটা কি। অস্টিনের ডান হাত জনের মুখের মধ্যে গুঁজে দেওয়া, আঙুল দিয়ে জনের মুখের মধ্যে হুকের মতো ফাঁক করে দিচ্ছে, আর সেই ফাঁকা জায়গায় সে দাঁত বসিয়ে ছিঁড়ে ছিঁড়ে জনের গালের মাংস খাচ্ছে। সে চিবাচ্ছে, গিলে খাচ্ছে, তার মুখে এবং মাংস ভরা। মাত্র 1 সেকেন্ডের জন্য ড্যান যা দেখলো তা যেন দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। জনের মুখের মধ্যে ইতিমধ্যেই বড় বড় সাইজের মাংস উধাও। অস্টিন দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে। ড্যান কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়িয়ে থাকলো। সে এই দৃশ্য দেখে স্টান্ট হয়ে গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে নিজের জ্ঞানে ফিরে এলো। সঙ্গে সঙ্গে ট্রিগার চাপলো। টিজারের ইলেকট্রিক শক সঙ্গে সঙ্গে গিয়ে লাগলো অস্টিনের পিঠে। কিন্তু অবিশ্বাস্য ব্যাপারটা হলো, অস্টিন যেন একদম কোনো টেরই পেল না। সে যেন পুরোপুরি ডুবে আছে জনের মুখ ছিঁড়ে খাওয়ার কাজে। এমনকি দুটো অন্য পুলিশ তার দিকে গান তাক করে দাঁড়িয়ে আছে, কিন্তু তাও তার জন্য কোনো চেতনাই নেই। ড্যান হতবাক হয়ে গেল। এইবার সে ক্রিস্টিকে ঘুরে প্রায় গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো, যেখান থেকে অস্টিনের মাথাটা সে ডাইরেক্ট দেখতে পাচ্ছিল। সে ক্রিস্টিকে সরে দাঁড়াতে বলে এবং হঠাৎ সজোরে একটা লাথি মারে অস্টিনের মুখে। অস্টিনের মুখ জনের মুখ থেকে সজোরে সরে যায়, কিন্তু ঠিক পর মুহূর্তেই অস্টিন আবার ঝাঁপিয়ে পড়ে জনের উপর। আরো বেশি করে শক্ত করে চেপে ধরে তাকে, আরো বেশি করে মুখ গুজে দেয় জনের মুখে। ড্যান আবারও সর্বশক্তি দিয়ে অস্টিনের মুখে একটা লাথি মারে। আবারও তার মাথা সরে যায়, কিন্তু ফলাফল একই। অস্টিন ভয়ও পায় না, পুলিশের দিকে আক্রমণও করে না। তার একমাত্র লক্ষ্য জনের মুখের মাংস ছিঁড়ে খাওয়া। অস্টিন আবারও ঝাঁপিয়ে পড়ে জনের উপর, আরো শক্ত করে চেপে ধরে তাকে। দাঁত দিয়ে খুঁটে খুঁটে মাংস চিবিয়ে খেতে থাকে জনের মুখ থেকে। ড্যান হতাশ হয়ে বারবার লাথি মারতে থাকে জনের মুখে। 1 বার, 2 বার, 3 বার, বারবার, কিন্তু কোনো ফলই হয় না। ফলাফল সেম। ঠিক তখনই পৌঁছে গেল আর একটি পুলিশ, এবং এই পুলিশের সাথে ছিল একটি কুকুর, কেনাইন ইউনিট। ড্যান চিৎকার করে বলে উঠল, রিলিজ দ্য ডগ। সঙ্গে সঙ্গে কুকুরটিকে ছেড়ে দেওয়া হলো এবং কুকুরটি ঝাঁপিয়ে পড়ল অস্টিনের ডান হাতে, যেই হাত দিয়ে সে জনের মুখ ছিঁড়ে ধরেছিল। কুকুরের দাঁত গভীরভাবে ঢুকে যায় তার হাতে। অস্টিনের হাত টেনে নিয়ে যায় কুকুর, জনের মুখ থেকে আলগা করে দেয়। কিন্তু অবিশ্বাস্যভাবে অস্টিন আবারও তার হাতটি ঝটকা মেরে সরিয়ে টেনে নেয়। কুকুরের দাঁতে মাংস ছিঁড়ে হাত রক্তাক্ত হয়ে যায়। তবুও সে আবার মুখ গুজে দেয় জনের গালে, মাংস খেতে থাকে। কুকুর আবার কামড়ায়, আবার টানে, আবার হাত ছিঁড়ে বার করে নেয়। মাংস, রক্ত ঝরছে, কিন্তু তার যেন কোনো হুঁশই নেই। সে শুধু খেতে চায়। তৃতীয়বার আবার কুকুরটি হাত ধরে টেনে নিয়ে আসে জনের মুখ থেকে, আলগা করে দেয়। আর ঠিক সেই সময় ড্যান সময় মিলিয়ে ভীষণ জোরে এক লাথি মারে অস্টিনের মুখে। এইবারের আঘাত এতটাই প্রবল ছিল যে
অস্টিন জনের বুকের ওপর থেকে ছিটকে গিয়ে পড়ে মাটিতে, পিঠের ওপর। অস্টিন মাটিতে পড়তেই ড্যানি জনের শরীরকে টপকে চলে গেল অস্টিনের ওপর, সরাসরি মুখের ওপর ঝাঁপিয়ে পড়ল। তার মাথাটা আঘাত খেল সিমেন্টের সাথে। মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল অস্টিন। এই সুযোগে ড্যানি একটা হ্যান্ডকাফ বার করলো এবং এক হাতে তাকে হ্যান্ডকাফ পরিয়ে জনের বডি থেকে এক হাত দিয়েই টেনে তাকে অনেক দূরে সরাবার চেষ্টা করছিল জনের থেকে। ঠিক যখন অন্য আর একটা হ্যান্ডকাফ লাগাতে যাবে তখন অস্টিন যেন আবার নিজের শক্তি ফিরে পেল। সে বিকট গলায় চিৎকার করে বলল, আমাকে মেরে ফেলো, আমি মানুষ খাচ্ছি। ড্যানি অবাক হয়ে গেল, কি বলবে কি করবে বুঝতে পারছে না, কিন্তু অস্টিন বারবার চিৎকার করে একই কথা বলতে থাকলো, কিল মি, আই এম ইটিং হিউম্যানস। অবশেষে আরো 3 জন অফিসার ঝাঁপিয়ে পড়ল। সবাই মিলে লাস্টে তাকে হাতকড়া পরাতে সক্ষম হলো। যখন অস্টিন অবশেষে সবার নিয়ন্ত্রণে এলো তখন পুলিশ দৌড়ে গেল ভিকটিমদের দিকে। গ্যারাজে পড়েছিলেন মিশেল, যার ইতিমধ্যে মৃত্যু হয়েছে ব্লান্ট ফোর্স ট্রমাতে। আর জন, মিশেলের স্বামী, যিনি প্রথমে জীবিত ছিলেন যখন পুলিশ সেখানে পৌঁছেছিল, শেষমেশে অনেক আঘাত, wounds আর মুখের অংশ ছিঁড়ে নেওয়ার ক্ষত সইতে না পেরে শেষমেশ তিনিও মারা যান। বিশ্বাস করা হয় জন তার ওয়াক থেকে ফিরে দেখেছিলেন যে অস্টিন তার স্ত্রীকে আক্রমণ করছে, তাই তিনি দ্বিধা না করে ঝাঁপিয়ে পড়েন স্ত্রীকে বাঁচাতে। কিন্তু শেষমেশ তিনি নিজের জীবন উৎসর্গ করেন সেই মহিলার জন্যে যাকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন। তাদের কুকুরটি আক্রমণ থেকে বেঁচে যায়, কোনো আঘাত পায়নি। পরে তাদের সন্তানদের হাতে তাকে তুলে দেওয়া হয় দেখাশোনা করার জন্য। অন্যদিকে প্রতিবেশী জেফ ফিশার, তিনি সাহস করে প্রথমে দৌড়ে গেছিলেন সাহায্য করতে, তিনিও বেঁচে যান। তিনি গুরুতর আহত হলেও পরে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। এবং অস্টিনকে যখন হাতকড়া পরিয়ে ড্রাইভওয়েতে শুয়ে রাখানো হয়েছিল তখন সে হঠাৎ করে অচেতন হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে গেলে জানা যায় যে সে কোনো বিষাক্ত কেমিক্যাল খেয়ে ফেলেছে। তার শরীর ভেতর থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। জানা গেল সে জন এবং মিশেলের গ্যারাজ থেকে কোনো বিষাক্ত কেমিক্যাল খেয়েছিল। ফলস্বরূপ তার একের পর এক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে শুরু করে। অস্টিন তারপর 11 দিনের জন্য গভীর কোমায় চলে গেছিল। সবাই ভেবেছিল সে আর বাঁচবে না, কিন্তু ডাক্তারদের চেষ্টায় সে কোমা থেকে ফিরে এলো এবং অস্বাভাবিকভাবে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠল। প্রথমে তদন্তকারীদের ধারণা ছিল যে অস্টিন নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ড্রাগসের প্রভাবে এইসব করেছে, কারণ ফ্লোরিডায় তখন বিখ্যাত ছিল সিনথেটিক ড্রাগস, বাথ সল্ট এবং ফ্ল্যাকা, যা খেলে মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে হিংস্র হয়ে উঠত। অনেক ব্যবহারকারীকে এই ড্রাগস খেয়ে পাগলের মতো হিংসাত্মক তাণ্ডব চালাতেও দেখা গেছে। তাহলে নিশ্চয়ই অস্টিনও তেমন কিছুই নিয়েছিল। কিন্তু অল্প দিনের মধ্যেই বেরোলো টক্সিকোলজি রিপোর্ট, যাতে দেখা গেল তার শরীরে ছিল সামান্য পরিমাণে THC, যা পাওয়া যায় ম্যারিজুয়ানাতে, আর বাকিগুলো ছিল হসপিটালে দেওয়া ডক্টরদের ওষুধ। এর সময় অস্টিন কার্যত পুরোপুরি সোবার ছিল। সে ছিল সম্পূর্ণ সচেতন, কোনো ড্রাগসের প্রভাবই ছিল না। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রথমে অস্টিন কিছুই মনে করতে পারছিল না। সে প্রথমে বলল, আমি জানি না, আমার মনে নেই। কিন্তু কিছুদিন বাদেই সে খুলে বলল তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, যা যে কোনো সুস্থ মানুষের কাছেই সম্পূর্ণ অযৌক্তিক শোনাবে। অস্টিন জানালো সে রেস্টুরেন্ট থেকে বেরিয়েই রাস্তায় দেখেছিল এক অদ্ভুত কালো ছায়া, যার মুখটা ছিল সাদা। আর তখনই সে বুঝেছিল এ ছায়া আসলে অশুভ শক্তি। সে আতঙ্কে দৌড়াতে শুরু করে
এবং দৌড়াতে দৌড়াতে প্রায় 4 মাইল অতিক্রম করে সে পৌঁছে যায় জন এবং মিশেলের পাড়ায়, যে পাড়া তার চেনা ছিল না। কোনো উদ্দেশ্য ছাড়াই সে সেখানে গিয়ে হাজির হয়। হঠাৎ সে দেখতে পেল একটা উজ্জ্বল আলোয় ভেসে থাকা গ্যারাজ, আর সেই আলোর ভরসা খুঁজে নিয়েই সে ছুটে গেল সেই গ্যারাজের ভেতরে। কিন্তু এই গ্যারাজটাই ছিল জন এবং মিশেলের গ্যারাজ, যেখানে তখন মিশেল একাই বসেছিল, কারণ জন তাদের কুকুরটিকে নিয়ে হাঁটাতে বেরিয়েছিলেন। অস্টিন সরাসরি গিয়ে মিশেলের কাছ থেকে হেল্প চাইতে শুরু করে। সে ভেবেছিল মিশেল তাকে হেল্প করবে এই ডিমনকে পরাস্ত করতে, কিন্তু তার আচরণ এতটাই অদ্ভুত ছিল যে মিশেল তাকে দেখে ভেবেছিল যে সে কোনো পাগল, এবং মিশেল চিৎকার করে উঠতেই অস্টিনের তখন মনে হয় মিশেল নাকি কোনো ডাইনি। সে পকেট থেকে ছুরি বের করে এবং আক্রমণ করে। মিশেল মাটিতে লুটিয়ে পড়ার পর অস্টিন বলে যে অস্টিন নাকি কোনো বোতল থেকে অ্যালকোহল খেয়েছিল। পরে জানা যায় ওই বোতলটি ছিল সাধারণত ভীষণ বিষাক্ত কোনো লন কেমিক্যালের, যা গ্যারাজের মধ্যে রাখা ছিল। বোতল খালি করে সে গ্যারাজের মুখের দিকে ফিরে তাকালো। সেখানে নাকি দাঁড়িয়েছিল একটি ছায়ামূর্তি, সাথে একটি কুকুর। তারপর অস্টিনের কথায় তার মাথা নাকি একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়। সম্ভবত ওই ডোরওয়েতে অস্টিন যাকে দেখেছিল তিনিই ছিলেন জন স্টিভেন্স। তিনি তাদের কুকুরটিকে নিয়ে ওয়াক থেকে তখন ফিরেছিলেন সবে। তবে এই গল্পটা নিজের মধ্যেই এত এলোমেলো, কারণ এর আগে তো অস্টিন জেফ ফিশারকে অ্যাটাক করেছিল, তাকে ছুরি মেরেছিল, কিন্তু অস্টিন জোর দিয়ে বলে যে তার জেফকে দেখার কোনো স্মৃতিই মনে নেই, জনকে চিনতেও পারে না, পুলিশের সঙ্গে মারামারি ধস্তাধস্তি, জনের মুখ কামড়ে খাওয়া, তার নাকি কিছুই মনে নেই। তার কথায় ওই কুকুরটিকে দেখলাম, তারপর সব ব্ল্যাঙ্ক। 2 সপ্তাহ বাদে হসপিটালে জ্ঞান ফিরেছে। এই কথা যখন পাবলিকালি এলো, এই কেসটা যখন পাবলিকালি এলো, তখন অনেক মানুষই বিশ্বাস করলেন না। তাদের ধারণা অস্টিন নাকি পাগল সেজে আদালতে ইনস্যানিটি দেখিয়ে কম শাস্তি পেতে চাইছে। কিন্তু বিশ্ববিখ্যাত ফরেনসিক সাইকোলজিস্ট ফিলিপ রেসনিক, যিনি বহু হাই প্রোফাইল কেসে কাজ করেছেন, অস্টিনকে দীর্ঘ সময় ধরে মূল্যায়ন করার পর ভিন্ন সিদ্ধান্তে পৌঁছালেন। তার 38 পেজেসের রিপোর্টে রেসনিক লেখেন, টেজার, পুলিশ হুমকি, বারবার মুখে লাথি, এমনকি কেনাইন কুকুরের কামড়, এইসবের পরেও অস্টিনের একমাত্র লক্ষ্য ছিল জনের মুখ ছিঁড়ে খাওয়া। অর্থাৎ সে নিজের নিরাপত্তা বা পরিণতি কোনো কিছুই তার মাথায় ছিল না তখন। রেসনিকের মতে এই আচরণ সাধারণত অভিনয় দিয়ে ব্যাখ্যা করা যায় না, বরং এটি তীব্র মানসিক বিকারের লক্ষণ, যেটাকে অ্যাকিউট সাইকোসিস বলা হয়, যেখানে মানুষের বাস্তব বোধ এবং নৈতিক বোধ সাময়িকভাবে লোপ পায়। রেসনিক তাই মত দেন, ঘটনার সময় অস্টিনের মানসিক অবস্থা এমনই ছিল যে সে ঠিক ভুল বোঝার ক্ষমতা হারিয়েছিল এবং সে আচরণ নিয়ন্ত্রণ করতেও পারছিল না, যা আইনত ইনস্যানিটির মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ফিলিপ রেসনিকের রিপোর্ট অনুযায়ী অস্টিন ভুগছিল এক বিরল মানসিক রোগে, ক্লিনিক্যাল লাইকোনট্রপি ডিলিউশন। ক্লিনিক্যাল লাইকোনট্রপি ডিলিউশন হলো এমন এক ধরনের ভ্রান্ত ধারণা যেখানে মানুষ ভাবে সে আর মানুষ নেই, সে নাকি কোনো পশু, বেশিরভাগ সময় ওয়্যারউলফ বা নেকড়ে জাতীয় প্রাণী। অস্টিনের ক্ষেত্রেও এর মিল পাওয়া যায়। সে তার বোনকে বলেছিল সে নাকি আধা ঘোড়া, বন্ধুদের বলেছিল সে নাকি আধা কুকুর। আর সেদিন রাতে মিশেলকে হত্যা করার পর সে পশুর মতো গর্জন করে জনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার মুখ ছিঁড়ে খেতে শুরু করে। সব মিলিয়ে তার আচরণ ছিল
সিনেমার কোনো ওয়্যারউলফের মতো। শুধু পার্থক্য এটাই, এটা কোনো সিনেমা নয়, এটা ছিল বাস্তব। অস্টিন কোমা থেকে ফিরে আসার পর জেলে যাওয়ার আগে সে এক সাক্ষাৎকার দেয় ডক্টর ফিল ম্যাকগ্রোকে। ওই 10 মিনিটের ভিডিও কলে অস্টিন ভেঙে পড়ে, কাঁদে এবং সে শুধু চায় একদিন যেন ভিকটিমদের পরিবার তাকে ক্ষমা করে দেয়। কিন্তু ভিকটিমদের পরিবারের মতে ক্ষমা তো দূরের কথা, তারা চায় অস্টিন যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে, তার যেন কোনো ব্রেইন ড্যামেজই না থাকে, সে যেন সম্পূর্ণ সচেতন থাকে, যাতে যখন তাকে রায় শোনানো হবে তখন সে সম্পূর্ণ সজ্ঞানে মৃত্যুদণ্ড শুনতে পারে। অবশেষে দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর 29 নভেম্বর 2022-তে নট গিলটি বাই রিজন অফ ইনস্যানিটি, মানসিক অস্থিতিশীলতার কারণে অপরাধে অপরাধবোধ নেই বলে আদালতে ঘোষণা করা হলো। অস্টিন হ্যারফ দোষী নয়, কারণ ঘটনাকালে সে মানসিক ভারসাম্যহীনতার চরম অবস্থায় ছিল। জন স্টিভেন্স আর তার স্ত্রী মিশেল মিশকন স্টিভেন্স এর নৃশংস হত্যাকাণ্ডের দায় থেকে অস্টিন মুক্তি পায় আইনগত কারণে। আদালত জানিয়ে দিল এটা কোনো স্বাভাবিক অপরাধ ছিল না, বরং এক অসুস্থ মস্তিষ্কের ভয়াবহ বিস্ফোরণ। তাই শাস্তি নয়, বরং মানসিক হাসপাতালেই তার জীবন কাটাতে হবে। তবে ভিকটিমের পরিবারের কাছে এই রায় কোনোভাবেই ন্যায় বিচারের সমান নয়। তাদের কাছে প্রিয়জনদের হারানোর যন্ত্রণা আজীবন বহন করতে হবে, আর হত্যাকারী বেঁচে থাকবে চিকিৎসার আশ্রয়। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় মানুষের মস্তিষ্ক কতটা জটিল, কতটা অজানা অন্ধকার লুকিয়ে থাকতে পারে তার ভেতর। কখনো কখনো সেই অন্ধকার ছিঁড়ে বেরিয়ে এসে আমাদের চারপাশের সবচেয়ে নিরাপদ মুহূর্তগুলোকেই রূপান্তরিত করতে পারে অকল্পনীয় আতঙ্কে। অস্টিন হ্যারফ বেঁচে আছে, কিন্তু জন আর মিশেল তারা আর কখনোই ফিরে আসবে না। এইভাবেই শেষ হলো অস্টিন হ্যারফের নৃশংস কাহিনী। একজন মানুষ যার মস্তিষ্কের অন্ধকার ছায়া একটি পরিবারকে ছিন্ন ভিন্ন করে দিল। আমরা শিখলাম কখনো কখনো বাস্তবতা সিনেমা থেকেও ভয়ঙ্কর। জন আর মিশেলের স্মৃতি চিরকাল আমাদের মনে থাকবে, আর আমরা শুধু প্রার্থনা করতে পারি তাদের আত্মা যেন শান্তি পায়। সর্বশেষে বিচার যতই কঠিন হোক, সত্য এবং ন্যায়ের খোঁজ কখনোই থামে না। এটাই আমাদের মানবিকতার পাঠ।